হাতে কয়েকদিনের ছুটি পেলেই মনটা চায় কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু এখন ট্রেনের টিকিটের যা অবস্থা, আগে থেকে বুক না করলে কোথাও যাওয়া কিন্তু সম্ভব নয়। তাই হঠাৎ করে মনে হলো আর বেরিয়ে পড়লাম। এরকম জায়গা খুবই কম, তবে আমাদের হাতের কাছে এরকম একটা জায়গা কিন্তু রয়েছে। সেটা হলো বাঙালির অতি প্রিয় দীঘা। দীঘা যেতে আপনাকে ট্রেনের টিকিট বুক করতে হবে না, আপনারা অনায়াসেই লোকাল ট্রেনে চড়ে দীঘা চলে যেতে পারবেন। অথবা কলকাতা এবং হাওড়া থেকে অনেক বাসও রয়েছে দীঘা যাওয়ার জন্য। তো আজকে আমার এই ভিডিওটাতে আমি দেখাবো আমরা কিভাবে দীঘা গেলাম আর দীঘাটাকে কিভাবে এক্সপ্লোর করলাম। তো চলুন আমাদের সাথে এই নতুন ভিডিওটায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এবারে আমি সম্পূর্ণ টিকিট বুক না করেই লোকাল ট্রেনে করে গিয়েছিলাম দীঘা। এই লোকাল ট্রেনটা ধরার জন্য আপনাদের পৌঁছতে হবে সাঁতরাগাছি। আর যারা সাউথ ইস্টার্ন রেলওয়ের কোনো স্টেশনের কাছাকাছি থাকেন তাহলে আপনাদের নিকটবর্তী স্টেশন থেকেই এই ট্রেনটা ধরতে পারবেন। সকাল 6:45-এ সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে 38301 সাঁতরাগাছি মেছেদা লোকাল। সেই ট্রেনটা ধরেই আপনাদের যেতে হবে দীঘা। না, ঘাবড়ে যাবেন না, ট্রেনটা মেছেদা লোকাল লেখা থাকলেও মেছেদা থেকে ওই একই ট্রেন চলে যাবে দীঘা। শুধু ট্রেনের নাম্বারটা পরিবর্তন হয়ে যাবে 08135 মেছেদা দীঘা প্যাসেঞ্জার। তো একই ট্রেনে করেই আপনারা সাঁতরাগাছি থেকে পুরোপুরি দীঘা চলে যেতে পারবেন। সকালবেলা বসে বসে অনেক ট্রেনকে বিদায় জানাবার পর নির্ধারিত সময় থেকে 30 মিনিট দেরিতে আমার ট্রেন পৌঁছলো সাঁকরাইল স্টেশনে। আমার নিকটবর্তী স্টেশন যেহেতু সাঁকরাইল, আমি সেখান থেকেই ট্রেনটা ধরেছিলাম। সকালবেলা এই ট্রেনটা মোটামুটি ফাঁকা থাকে, তবে মেছেদা এবং পাঁশকুড়া থেকে ট্রেনটি পুরোপুরি ভর্তি হয়ে যায়। পাঁশকুড়া স্টেশন পৌঁছে 10 মিনিট দাঁড়ানোর পর ট্রেনটা আবার রওনা দেয় উল্টো দিকে দীঘার উদ্দেশ্যে। উইকডেজে ট্রেনটা মোটামুটি খালি থাকলেও উইকেন্ডে কিন্তু ট্রেনটাতে ভালোই ভিড় হয়। আর এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে, ট্রেনটা পাঁশকুড়া থেকে পুরোপুরি ভর্তি হয়ে গিয়েছিল। তবে বসার জায়গা আপনারা পেয়ে যাবেন, সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। সাঁতরাগাছি থেকে আপনারা যখন টিকিট কাটবেন তখন পুরোপুরি দীঘা অবধি টিকিটটা কাটবেন, আর অবশ্যই কিন্তু লোকাল ট্রেনের টিকিট কাটবেন। সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেনে দীঘা অবধি ভাড়া 45 টাকা। রাস্তায় সবুজ প্রান্তর, ক্ষেত এবং বনভূমি পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে দীঘার উদ্দেশ্যে। দীঘার এই যাত্রাপথটা খুবই সুন্দর, দুপাশটা পুরো সবুজে মোড়া, যেটা দেখতে আপনাদের বেশ ভালোই লাগবে। দেখতে দেখতে কোথা দিয়ে যে 4 ঘন্টা কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। ঠিক সকাল 11টা থেকে 11:30টার মধ্যে ট্রেনটা পৌঁছে যাবে দীঘা। আমাদের ট্রেনটা যেহেতু ছাড়ার সময় কিছুটা লেট করে গিয়েছিল, তাই ট্রেনটা 11:30টার সময় পৌঁছলো দীঘা স্টেশনে। ট্রেন থেকে অগুন্তি মানুষ নামলেন তাদের প্রিয় সমুদ্র সৈকতে যাত্রা করার উদ্দেশ্যে। আমরাও তাদের পিছু পিছু রওনা দিলাম সমুদ্র সৈকতের দিকে। প্রথমেই আমাদের হোটেল বুক করে নিতে হবে। দীঘা স্টেশন থেকে বেরোলেই সোজা রাস্তায় আপনারা পৌঁছে যেতে পারেন নিউ দীঘা। নিউ দীঘা যাওয়ার জন্য কিন্তু আপনাদের কোনো রকম টোটো বুক করতে হবে না। এই সোজা রাস্তাটা ধরে এই রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাস থেকে সোজা হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন নিউ দীঘা সমুদ্র সৈকত। আর এই যে বিচ ভিউ হোটেলটা দেখছেন, এর পাশ দিয়েই অনেক হোটেল রয়েছে সমুদ্র লাগোয়া। এই হোটেলগুলোর ভাড়া একটু বেশি, তাই আমরা এই গলিটা দিয়ে ঢুকে একটা হোটেলে ছিলাম, যেটার নাম হলো মতি লজ। প্রচণ্ড গরম থাকায় আমরা এসি রুমই নিয়েছিলাম। আর চলুন রুমটা আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, আর রুমের ব্যালকনি থেকে আপনাদের ভিউটা একটু দেখিয়ে দিই। এই যে সামনেই দেখতে পাচ্ছেন নিমন্ত্রণ হোটেল, আর ওই পাশ দিয়েই সোজা হেঁটে গেলে 2 মিনিট দূরেই সমুদ্র। তাই সমুদ্র থেকে আমরা বেশ কাছেই ছিলাম। দীঘায় এখন অনেক হোটেলই হয়েছে, তবে আপনাদের একটু খুঁজে দেখে নিতে হবে। তার জন্য আপনারা একটা টোটো বুক করে নিতে পারেন, যারা আপনাদের হোটেলগুলো ঘুরে দেখাবে এবং তারপর ওনাদের কিছু টাকা আপনারা দিয়ে দেবেন। আমরা এরকম একটা টোটো বুক করেছিলাম, আর 2-3টে হোটেল দেখার পরই আমাদের এই হোটেলটা পছন্দ হয়ে গিয়েছিল। হোটেলের নাম এবং নাম্বার আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, আপনারা যদি আসেন এখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। রুমের ভাড়া কিন্তু সিজন ওয়াইজ ওঠানামা করে। এরপর আমরা হোটেলে কিছুটা ফ্রেশ হয়ে রওনা দিলাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আপনারা কিন্তু ওল্ড দীঘাতেও থাকতে পারেন, তবে ওল্ড দীঘাতে থাকলে সমুদ্র স্নান করার জন্য আপনাদের কিন্তু নিউ দীঘাতেই আসতে হবে। নিউ দীঘাতেই এরকম বিচ রয়েছে যেখানে ভাটার সময় সমুদ্রে নামা যায়, কিন্তু জোয়ারের সময় আপনারা সমুদ্রে নামতে পারবেন না।
এছাড়াও এখানে স্পিড বোটেরও ব্যবস্থা রয়েছে, যেগুলো করে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হয়। তো আপনারা চাইলে সেই যাত্রাও করতে পারেন। এরপর আমরা দুপুরের খাবার গ্রহণের জন্য আমাদের হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে চলে গেলাম। তারপর কিছুটা রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়লাম আমাদের আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন বিপত্তারিণী মন্দির, তার উল্টো দিকের রাস্তাটা দিয়ে গেলেই পৌঁছে যাবেন অমরাবতী পার্ক। দীঘার খুবই পুরনো এবং জনপ্রিয় একটা পার্ক হলো এই অমরাবতী পার্ক। এখানে টিকিটের প্রাইস হলো 10 টাকা করে। খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন গাছ দিয়ে সাজানো এই পার্কটি বিকালবেলা সময় কাটানোর জন্য আদর্শ একটা জায়গা। এছাড়াও পার্কে ঢুকেই বাঁদিকে রয়েছে রোপওয়ে। তো আপনারা চাইলে রোপওয়ের সুবিধাও এখান থেকে গ্রহণ করতে পারেন। রোপওয়েতে খরচ পড়বে কিন্তু পার পার্সন 80 টাকা করে। তো আমরা রোপওয়ে চাপিনি, পার্কটা পুরো ঘুরে দেখলাম। ওদিক থেকে যে রোপওয়েগুলো আসছে সেটা এই জায়গা থেকেই ঘুরিয়ে আবার নিয়ে গিয়ে নামাচ্ছে ওই সাইডে। পুরো পার্কের মাঝ বরাবর রয়েছে এই সুবিশাল লেক, যেখান দিয়ে আপনারা বোটিংও করতে পারেন। পড়ন্ত বিকালে এরকম সুন্দর আবহাওয়াতে কিছুটা সময় কাটাতে হলে আপনাদের কিন্তু আসতে হবে এই অমরাবতী পার্কে। আপনারা যদি নিউ দীঘায় থাকেন তাহলে এই পার্কে আসতে গেলে আপনাদের কোনো গাড়ি ভাড়া করতে হবে না। 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই পার্কে। কিন্তু যদি আপনারা ওল্ড দীঘায় থাকেন তাহলে অমরাবতী পার্ক আসতে গেলে আপনাদের একটা টোটো ভাড়া বা অটো ভাড়া করতে হবে, যেটা করে আপনারা নিউ দীঘায় এসে তারপর এই পার্কে আসতে পারবেন। এই দেখুন এখানে বোটিং এর চার্টটা দেওয়া রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিই। 2 জনের জন্য 80 টাকা, 3 থেকে 4 জনের জন্য 100 টাকা এবং 5 থেকে 6 জনের বোট হলে সেটার প্রাইস পড়বে 140 টাকা করে। আর প্রত্যেকবারই আপনাদের 25 মিনিট করে ঘোরার সময় দেবে। এই যে খালি বোটগুলো তাদের আরোহীর অপেক্ষা এখানে দাঁড়িয়ে রয়েছে। এই পার্কে কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম পরবর্তী গন্তব্যের দিকে। এরপর আমরা দেখতে গেলাম দীঘার বিখ্যাত জাহাজ বাড়ি। আগেরবার যখন দীঘায় এসেছিলাম তখন এই জাহাজ বাড়িটা তৈরি হচ্ছিল। এটা আসলে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিস। এখানের নিচের অংশে কিছু কিছু জায়গায় ভাড়া দেওয়া হয়েছে, সেখানে আপনারা এরকম 7D শো দেখতে পারেন। এখানে একটা কফি হাউসও রয়েছে, যেখান থেকে আপনারা কফি খেতে পারেন, যেটা হয়তো প্রাইস একটু বেশিও পড়তে পারে। আমরা যদিও এখানে কফি ট্রাই করিনি। এরপর আমরা টোটো নিয়ে রওনা দিলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। ওল্ড দীঘা যাওয়ার পথেই পড়বে এই নির্মীয়মান জগন্নাথ মন্দির। পুরো পুরীর মন্দিরের আদলেই এখানে তৈরি করা হচ্ছে জগন্নাথ ধাম, যেটা হয়তো আর কয়েক বছরের মধ্যেই উদ্বোধন হয়ে যাবে। তো এটা উদ্বোধন হলে অবশ্যই আর একবার দীঘা দেখতে আসব। তো 10 মিনিট যাত্রা করার পরই আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘা। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা অটো বা টোটোয় করে আপনাদের আসতে হলে ভাড়া দিতে হবে 20 টাকা করে। ওল্ড দীঘার সমুদ্র সৈকতটাও খুব সুন্দরভাবে সাজানো একটা সমুদ্র সৈকত, যেখানে বসে আপনাদের সময় কাটাতে বেশ ভালোই লাগবে। বিকালে তখন ওই দোকানগুলো খোলেনি আর মানুষের আনাগোনাও তখনও সেভাবে হয়নি। সমুদ্রের ধারে এই বাঁধানো জায়গাগুলোয় বসে সমুদ্রকে উপভোগ করতে করতে সময় যে কোথা দিয়ে চলে যাবে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। আপনারা যদি ওল্ড দীঘায় থাকেন তাহলে এই সমুদ্র সৈকতে আসতে গেলে আপনাদের কোনো গাড়ি ভাড়া করতে হবে না, আপনারা হেঁটেই চলে আসতে পারবেন। ওল্ড দীঘার সমুদ্র সৈকতটা সন্ধে হলে আরও জমজমাট হয়ে ওঠে। এখানেই রয়েছে বিশ্ব বাংলা পার্ক, খুব সাজানো এবং সুন্দর একটা পার্ক। সন্ধে বাড়ার সাথে সাথে এখানে মানুষের আনাগোনাও বাড়তে থাকলো। সমুদ্র সৈকতে বসে বসে সমুদ্র উপভোগ করা এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের খাবারের স্টল, পাপড়ি চাট, ঝালমুড়ি, আইসক্রিম থেকে শুরু করে সবকিছু এখানে পাওয়া যায়।
আর এছাড়াও ছোট বাচ্চাদের জন্য রয়েছে এই ঘোড়ায় চড়ার ব্যবস্থা। এখানে বসে কিছুটা সময় কাটানোর পর আমরা ধীরে ধীরে রওনা দিলাম নিউ দীঘার উদ্দেশ্যে। না, এবারে আর টোটো করে যাইনি, সমুদ্রের ধার বরাবর হেঁটে হেঁটেই চললাম নিউ দীঘার উদ্দেশ্যে। মাঝে কিছু জায়গায় আমরা রেস্ট নিচ্ছিলাম, তারপর আবার রওনা দিচ্ছিলাম নিউ দীঘার উদ্দেশ্যে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে এই পড়বে একটা খুব সুন্দর জগন্নাথ মন্দির, তো সেইটা আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। সমুদ্রের একদম পাশেই এই মন্দিরটাতে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ, এবং সাথেই রয়েছে গঙ্গা মায়ের মন্দির। মন্দির দর্শন করে এবং ওল্ড দীঘার ঝাউবনকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম নিউ দীঘার দিকে। নিউ দীঘা পৌঁছতে পৌঁছতে সন্ধে নেমে এলো। সন্ধেটাকে এখানে নিউ দীঘাতেই বেশি ভালো করে উপভোগ করা যায়। এখানে অনেক রকমের দোকান রয়েছে যেগুলো থেকে আপনারা আপনাদের পরিবারের জন্য জিনিসপত্র কিনতে পারেন। নিউ দীঘার বিচ মার্কেটটা চলুন আপনাদের একটু ঘুরে দেখাই। এই সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা এবং মহিলাদের ব্যাগ, পার্স এবং সাজের বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। ঝিনুকের তৈরি এই সুন্দর ঠাকুর দেবতাগুলো বেশ চোখে লাগছিল। তবে এগুলোর দাম দর করে কিন্তু অবশ্যই কিনবেন, কারণ বিভিন্ন দোকানে দামের তারতম্য কিন্তু বিভিন্ন হয়ে যাচ্ছিল। প্রচণ্ড গরমে অনেকক্ষণ ঘোরাঘুরির পর গলা শুকিয়ে যাওয়ায় নিয়ে নিলাম সোডা। অরেঞ্জ সোডাই নিয়েছিলাম, যার প্রাইস পড়েছিল 30 টাকা করে। এই কোয়ালিটি ওয়ালসের স্টল থেকে আপনারা এই সোডা কিনতে পারেন। এরপর কিছু দোকান আরও ঘোরাঘুরির পর আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাত্রে ডিনার করতে আমরা চলে গিয়েছিলাম ভবানী টিফিন সেন্টারে। এখানে খুবই রিজনেবল প্রাইসে খুব সুন্দর স্বাদের খাবার পাওয়া যায়। তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। দীঘার পরের পর্ব নিয়ে খুবই তাড়াতাড়ি আসছি।